কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই শব্দটা শুনলে আমাদের অনেকের মাথাতেই হয়তো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য ভেসে ওঠে। কিন্তু সত্যিটা হলো এআই আর ভবিষ্যতের কোনো বিষয় নয়, এটা আমাদের বর্তমান। আর আজ আমরা ডক্টর ফিজিস্টের সংকলিত গবেষণার ওপর ভিত্তি করে একটা গভীর অনুসন্ধানে নামব। মূল প্রশ্ন একটাই, এআই কি ইতোমধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রভাবিত করা শুরু করে দিয়েছে? আর এই আলোচনা কিন্তু কোনো তাত্ত্বিক বা কাল্পনিক আশঙ্কার উপর ভিত্তি করে নয়। আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যা এরই মধ্যে ঘটে গেছে। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ হুবহু নকল করে একটা এআই জেনারেটেড রোবোকল হাজার হাজার ভোটারের কাছে পৌঁছে যায়, যেখানে তাদের ভোট না দেওয়ার জন্য বলা হচ্ছিল। বা ধরুন স্লোভাকিয়ার কথা, সেখানে নির্বাচনের ঠিক আগে যখন সব প্রচার বন্ধ, তখন একজন প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে একটা ডিপ ফেক অডিও ফাঁস করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা হয়তো রোমানিয়ায় ঘটেছে, যেখানে এআই চালিত হস্তক্ষেপের কারণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল করে দিতে হয়। তাই শুরুতেই একটা কথা স্পষ্ট করে নেওয়া দরকার, এটা ঘটছে, এখনই ঘটছে। এবং ডক্টর ফিজিসিস্টের গবেষণা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন প্রযুক্তিগত সমস্যা নয়, এগুলো একটা বড় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমাদের তথ্যের যে পরিবেশ, অর্থাৎ আমরা যেভাবে খবর পাই বা একে অপরকে বিশ্বাস করি, সেই পুরো ব্যবস্থাটাকেই নতুন করে ডিজাইন করা হচ্ছে। আর মজার ব্যাপার হলো, গবেষণার সবচেয়ে বড় চমকটা কিন্তু ভোটের বাক্সে নয়, বরং আমাদের মস্তিষ্কে। এআই হয়তো সরাসরি কোনো নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত পাল্টাতে পারেনি, কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেই বিশ্বাসটাকেই ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আজকের আলোচনা মূলত এই পরিবর্তনের কৌশল এবং তার সুদূরপ্রসারী প্রভাব বোঝার একটা চেষ্টা। তার মানে বিপদটা ভোটের চেয়েও গভীরে। চলুন তাহলে একটু ভেঙে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। ডক্টর ফিজিসিস্টের গবেষণা অনুযায়ী বেশ কয়েকটা প্রযুক্তিগত পদ্ধতি এখানে মূল ভূমিকা পালন করছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটা হলো জেনারেটিভ প্রপাগ্যান্ডা। এটা শুধু একটা দুটো ভুয়া খবর তৈরি করার মতো ব্যাপার নয়, এটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, মানে কারখানার মতো করে পরিকল্পিতভাবে হাজার হাজার অপতথ্য তৈরি করা এবং ছড়িয়ে দেওয়া। এরপর আসে ডিপ ফেক প্রযুক্তি। এটা দিয়ে এতটাই বিশ্বাসযোগ্য ভিডিও বা অডিও তৈরি করা যায় যে কোনো ব্যক্তি যা বলেননি বা করেননি সেটাও তাকে দিয়ে বলানো বা করানো সম্ভব। এর সাথে যুক্ত হয় বট নেটওয়ার্ক। হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট বার্তাকে ভাইরাল করে দেওয়া হয়। এতে আমাদের মনে হয় কোনো একটা বিষয় নিয়ে হয়তো ব্যাপক জনমত তৈরি হয়েছে, যদিও বাস্তবে সেটা অল্প কিছু মানুষের তৈরি করা একটা বিভ্রম। আর এইগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্ম আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতিটার কথাও বলা হয়েছে, মাইক্রো টার্গেটেড পারসুয়েশন। এর মানে কি? এটা কি সাধারণ বিজ্ঞাপনের চেয়েও আলাদা? অনেক বেশি আলাদা এবং অনেক বেশি ব্যক্তিগত। ভাবুন তো, আপনার সোশ্যাল মিডিয়া ফিড, আপনার লাইক, কমেন্ট, আপনি কি ধরনের খবর পড়েন, এই সব কিছুর ওপর ভিত্তি করে এআই বুঝতে পারছে আপনি হয়তো চাকরির নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। ঠিক সেই মুহূর্তে সে আপনাকে এমন একটা রাজনীতিক বার্তা বা বিজ্ঞাপন দেখাবে যা সরাসরি আপনার সেই ভয়কে কাজে লাগাবে এবং কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বা না দিতে প্রভাবিত করবে। এটা অনেকটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত প্রচারণার মতো, যা আপনার মনস্তত্ত্বের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। এটা তো রীতিমতো চিন্তার বিষয়। আচ্ছা, এই পদ্ধতিগুলো যে শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, তার কি কোনো বাস্তব উদাহরণ আছে? ডক্টর ফিজিস্টের গবেষণায় কি নির্দিষ্ট কোনো কেস স্টাডি তুলে ধরা হয়েছে? দুটো অসাধারণ কেস স্টাডি রয়েছে যা এই বিষয়টাকে দিনের আলোর মতো স্পষ্ট করে দেয়। প্রথমটা হলো dcweekly.orgর ঘটনা। বাইরে থেকে দেখলে মনে হবে এটা আমেরিকার একটা সাধারণ সংবাদ মাধ্যম, কিন্তু ডক্টর ফিজিসিস্টের গবেষণা প্রমাণ করে যে এটি আসলে রাশিয়ার গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত একটা ওয়েবসাইট ছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল আমেরিকান সংবাদ সংস্থার ছদ্মবেশে ক্রেমলিনপন্থী আর ইউক্রেন বিরোধী প্রচারণা চালানো। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই কাজে তারা এআই ব্যবহার করছিল, তাই না? ঠিক তাই। ডক্টর ফিজিসিস্টের ফরেন্সিক বিশ্লেষণ অনুযায়ী সেপ্টেম্বর 2023 থেকে তারা পুরোপুরি জেনারেটিভ এআই ব্যবহার করা শুরু করে।
আর তার ফল ছিল অবিশ্বাস্য। কতটা? তাদের কন্টেন্ট বা আর্টিকেল প্রকাশের হার এক লাফে 2.4 গুণ বেড়ে যায়, এবং এআই শুধু যে আর্টিকেল লিখছিল তাই নয়, সে আসল সংবাদ মাধ্যম থেকে খবর বেছে নিয়ে সেগুলোকে এমনভাবে পুনর্লিখন করছিল যাতে তা তাদের ভূরাজনৈতিক উদ্দেশ্যের সাথে মিলে যায়। কিন্তু মানুষ কি ধরতে পারছিল না যে এগুলো এআই দিয়ে লেখা? একটা যান্ত্রিকতার ছাপ তো থাকার কথা। এটাই তো সবচেয়ে উদ্বেগের বিষয়। ডক্টর ফিজিসিস্টের গবেষণায় দেখা গেছে এআই জেনারেটেড এই আর্টিকেলগুলোর বিশ্বাসযোগ্যতা বা মানুষের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা মানুষের লেখা আর্টিকেলের চেয়ে কোনো অংশেই কম ছিল না। বলেন কি? হ্যাঁ, এর সবচেয়ে বড় উদাহরণ হল এই ওয়েবসাইটটি ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিলাসবহুল ইয়ট কেনার মতো একটা সম্পূর্ণ বানোয়াট খবর ছড়ায়। আর সেই খবর এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে মার্কিন কংগ্রেসের একজন সদস্য পর্যন্ত সেটাকে সত্য বলে উল্লেখ করেছিলেন। অবিশ্বাস্য। এটা প্রমাণ করে এআই দিয়ে তৈরি কন্টেন্টের প্রভাব কতটা গভীরে যেতে পারে। রাষ্ট্রীয় প্রচারণার জন্য এআই ব্যবহার তো বোঝা গেল, কিন্তু আমি গবেষণায় মোল্ড বুক নামে আরও অদ্ভুত একটা ঘটনার কথা পড়েছি। ওটা ঠিক কী ছিল? ওটা তো কোনো রাষ্ট্রের কাজ ছিল না, তাই না? না। এবং এব্যাং ঘটনাটাকে আরও রহস্যময় করে তোলে। 26শে জানুয়ারি 2026-এ মোল্ড বুক নামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হয়। দাবি করা হয়েছিল এটা নাকি শুধুমাত্র এআই এজেন্টদের জন্য তৈরি। বলা হচ্ছিল এখানে লক্ষ লক্ষ এআই এজেন্টরা নিজেদের মধ্যে কথা বলছে, আলোচনা করছে, এমনকি নতুন ধর্মও তৈরি করছে, যার নাম দেওয়া হয়েছিল ক্রস্টাফেরিয়ানিজম। একটা অদ্ভুত কাল্পনিক বিশ্বাস। হ্যাঁ, কেউ কেউ তো এমনও বলছিল যে এআই এখানে মানুষের বোধগম্যতার বাইরে নতুন ভাষাও তৈরি করছে। প্রযুক্তি বিশ্বে একটা আলোড়ন পড়ে গিয়েছিল যে যন্ত্রের চেতনার বুঝি এক নতুন দিগন্ত খুলে গেল। কিন্তু ডক্টর ফিজিসিস্টের গবেষণা তো পুরো গল্পটাই পাল্টে দেয়। একেবারে। তিনি টেম্পোরাল ফিঙ্গারপ্রিন্টিং নামে একটা দারুণ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো ডিজিটাল কার্যকলাপের সময় এবং প্যাটার্ন বিশ্লেষণ করা। তিনি দেখলেন এই লক্ষ লক্ষ এআই এজেন্টের পোস্টগুলো দিনের কিছু নির্দিষ্ট সময়ে, যেমন সকাল 9টা থেকে বিকেল 5টায় একসঙ্গে আসছে, যা মানুষের স্বাভাবিক কাজের সময়ের সাথে হুবহু মিলে যায়। ঠিক। সত্যিকারের লক্ষ লক্ষ স্বাধীন এজেন্টের কার্যকলাপ কখনোই এতটা সুশৃঙ্খল বা একই ধরনের প্যাটার্নে হওয়ার কথা নয়। এই বিশ্লেষণই প্রমাণ করে দেয় যে পুরো ব্যাপারটা ছিল মানব সৃষ্ট একটা নাটক। তার মানে এর পেছনে মানুষ ছিল। কতজন? এটি সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য। লক্ষ লক্ষ এজেন্টের এই বিভ্রম তৈরি করার পেছনে ছিল মাত্র 17,000 থেকে 22,000 জন মানুষ। তারা একটা বিশাল বট নেটওয়ার্ক ব্যবহার করে একটা কৃত্রিম ঐক্যমত্য বা সিনথেটিক কনসেনসাস তৈরি করছিল। এই ঘটনাটা আমাদের দেখায় যে অল্প কিছু মানুষ কিভাবে প্রযুক্তি ব্যবহার করে একটা বিশাল জনগোষ্ঠীর মতামতকে নিয়ন্ত্রণ করার বিভ্রম তৈরি করতে পারে। এটা সত্যকে তৈরি করা নয়, বরং সত্যের ধারণাকেই ম্যানিপুলেট করা। এই কৃত্রিম ঐক্যমত্য আর সত্যকে ম্যানিপুলেট করার ধারণাটাই তো ভয়ঙ্কর। আর এখান থেকেই হয়তো আমরা আলোচনার পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে যেতে পারি। এর মনস্তাত্ত্বিক প্রভাবটা তাহলে কোথায় হচ্ছে? ঠিক এই জায়গাতেই ডক্টর ফিজিসিস্টের গবেষণা আমাদের সবচেয়ে বড় সতর্কবার্তাটা দেয়। সবচেয়ে বড় বিপদ হল আমাদের শেয়ার্ড রিয়ালিটি, মানে বাস্তবতার যে সম্মিলিত ধারণা, সেটার অবক্ষয়। যেটার উপর ভিত্তি করে একটা সমাজ বা গণতন্ত্র দাঁড়িয়ে থাকে। একদম। যখন আমরা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা নিয়েই আর নিশ্চিত হতে পারি না, তখন সমাজের মূল ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায়। এই প্রসঙ্গে লায়ার্স ডিভিডেন্ড বা মিথ্যাবাদী লভ্যাংশ নামে একটা ধারণার কথা বলা হয়েছে। এটা বেশ আকর্ষণীয় একটা শব্দ। এর মানে কি? এর মানে হলো যখন সাধারণ মানুষ জেনে যায় যে নিখুঁত এবং বিশ্বাসযোগ্য ডিপফেক তৈরি করা সম্ভব, তখন দুর্নীতিগ্রস্ত বা অপরাধী ব্যক্তিরা একটা দারুণ সুবিধা পেয়ে যায়। তাদের বিরুদ্ধে ওঠা যে কোনো আসল প্রমাণ, হতে পারে সেটা একটা অডিও রেকর্ডিং বা ভিডিও, সেটাকেও তারা সহজেই এটা এআই দিয়ে তৈরি করা ফেক বলে উড়িয়ে দিতে পারে। ঠিক তাই। এর ফলে রাজনৈতিক জবাবদিহিতার ধারণাটাই ভেঙে পড়ে। এটার কি কোনো বাস্তব উদাহরণ আছে যেখানে এমনটা ঘটেছে? অবশ্যই। আর্জেন্টিনা 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময়কার মেলকোগেট কেলেঙ্কারি এর সবচেয়ে বড় উদাহরণ। সেখানে একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর অডিও রেকর্ডিং ফাঁস হয়, কিন্তু তার দল একটুও সময় নষ্ট না করে সরাসরি ঘোষণা করে যে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ব্যাস, পুরো বিষয়টাই ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ, এবং সাধারণ মানুষের মনে একটা গভীর সন্দেহ তৈরি হয়, আসল কোনটা। আর এই সন্দেহের সুযোগটাই হলো মিথ্যাবাদী লভ্যাংশ। যখন কোনো কিছুই নিশ্চিতভাবে বিশ্বাস করা যায় না, তখন গণতন্ত্রের মূল ভিত্তি, অর্থাৎ সত্যের ওপর আস্থা, সেটাই হারিয়ে যায়।
এআই শুধুমাত্র মিথ্যা তৈরি করে না, এটি আমাদের সত্যকে বিশ্বাস করার ক্ষমতাকেও ধ্বংস করে দেয়। এটা সত্যিই ভয়াবহ। কিন্তু এখানে একটা জরুরি এবং ভারসাম্যপূর্ণ প্রশ্ন তোলা দরকার। এআই ব্যবহারের এত উদাহরণ, বিশ্বাসের অবক্ষয়, এই সব কিছু মেনে নিয়েও আমাদের জিজ্ঞাসা করতে হবে, ডক্টর ফিজিস্ট কি এমন কোনো অকাট্য প্রমাণ পেয়েছেন যেখানে বলা যায় যে এআই একাই কোনো বড় জাতীয় নির্বাচনের ফলাফল পুরোপুরি পাল্টে দিয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ডক্টর ফিজিস্টের গবেষণার সূক্ষ্ম দিকটা এখানেই। তার উত্তর হল, এখনও পর্যন্ত এমন কোনো নিশ্চিত ঘটনা নেই যেখানে শুধুমাত্র এআই এর কারণে কোনো বড় জাতীয় নির্বাচনের ফলাফল পুরোপুরি উল্টে গেছে বলে আকাট্যভাবে প্রমাণিত হয়েছে। তাহলে কি আমরা এর প্রভাবকে একটু বেশি বাড়িয়ে বলছি? এটা কি শুধুই একটা তাত্ত্বিক ভয়? না, একেবারেই না। বরং এর প্রভাবগুলো অনেক বেশি কৌশলগত এবং সূক্ষ্ম। যেমন স্লোভাকিয়ার ঘটনাটা আবার ভাবুন। নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে যখন আইন অনুযায়ী সব ধরনের প্রচারণা বন্ধ থাকে, যেটাকে বলা হয় মরাটোরিয়াম পিরিয়ড। হ্যাঁ, ঠিক সেই নীরবতার সময় ডিফেক্টটা ছাড়া হয়েছিল। এর ফলে প্রতিপক্ষের কাছে এই মিথ্যার জবাব দেওয়ার বা সত্যটা তুলে ধরার কোনো সুযোগই ছিল না। এটা হয়তো সরাসরি ভোটের ফলাফলকে পাল্টে দেয়নি, কিন্তু এটা ভোটারদের মনে শেষ মুহূর্তে একটা গভীর সংশয় আর বিভ্রান্তি তৈরি করে দিয়েছিল, যার প্রভাব পরিমাপ করা প্রায় অসম্ভব। একদম। আর রোমানিয়ার নির্বাচনের ফলাফল বাতিল হওয়ার ঘটনাটি, ওটা তো আরও সরাসরি প্রভাব। তা তো বটেই। ওই ঘটনাটি প্রমাণ করে যে এআই এর হুমকি এখন আর কোনো তাত্ত্বিক পর্যায়ে নেই। এটি একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে লাইনচ্যুত করার ক্ষমতা রাখে। ডক্টর ফিজিসিস্ট নিজের ভাষায় বলতে গেলে, গণতন্ত্র ভেঙে পড়েছে এমন দাবি করা হচ্ছে না, কিন্তু সতর্ক সংকেতগুলো অনস্বীকার্য। প্রভাবটা হয়তো সরাসরি ভোটের সংখ্যায় দেখা যাচ্ছে না, কিন্তু এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে ভেতর থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যদি সতর্ক সংকেতগুলো এতটাই স্পষ্ট হয়, তাহলে এই হুমকির মুখে বিভিন্ন দেশ বা সরকার কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে? নীতি এবং শাসন ব্যবস্থার দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রতিক্রিয়াগুলো বেশ ভিন্ন এবং কিছু ক্ষেত্রে হতাশাজনক। যেমন যুক্তরাজ্য বিষয়টাকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে। তারা ডিফেক তৈরিকে একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করেছে। শুধু তাই নয়, যে প্রযুক্তি কোম্পানিগুলোর প্ল্যাটফর্মে এগুলো ছড়ানো হবে তাদের উপর তাদের বার্ষিক আয়ের 10% পর্যন্ত জরিমানার মতো কঠোর বিধান রেখেছে। তার মানে তারা পুরো সিস্টেমের ঝুঁকিটাকেই কমাতে চাইছে। ঠিক, শুধু বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া জানানো নয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কি? সেখানে তো বাকস্বাধীনতা, সাংবিধানিক সুরক্ষা একটা বড় বিষয়। ঠিক তাই। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা একটা খণ্ডিত চিত্র দেখতে পাই। বাকস্বাধীনতা সুরক্ষার কারণে কোনো ফেডারাল বা কেন্দ্রীয় আইন নেই। তবে ২৬টি রাজ্য নিজেদের মতো করে কিছু আইন তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু সম্প্রতি কোলস ভার্সেস বন্টা মামলার রায় দেখিয়ে দিয়েছে যে এই আইনগুলো কতটা ভঙ্গুর। সেখানে আদালত কি বলেছে? আদালত রায় দিয়েছে যে কোনো কন্টেন্ট ভবিষ্যতে নির্বাচনী ক্ষতি করতে পারে, শুধু এই অনুমানের ওপর ভিত্তি করে মানুষের কথা বলার অধিকারকে দমন করা যায় না। তার মানে দাঁড়াচ্ছে, মার্কিন আইন প্রণেতারা যখন ভোটার আইডি বা নাগরিকত্ব প্রমাণের মতো বাস্তব জগতের বিষয় নিয়ে ব্যস্ত, তখন ডিজিটাল জগতে মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করার এই কগনিটিভ ম্যানিপুলেশনের বিরুদ্ধে কার্যত কোনো সুরক্ষাই নেই। ডক্টর ফিজিসিস্টের মতে এটা একটা বিরাট কৌশলগত অগ্রাধিকারের ভুল। একদিকে বাস্তব জগতে সুরক্ষা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কিন্তু অন্যদিকে ডিজিটাল জগতে যেখানে আজকের দিনে জনমত তৈরি হয়, সেখানে মানুষের চিন্তাকে প্রভাবিত করার বিরুদ্ধে প্রায় কোনো আইন বা সুরক্ষা নেই। আন্তর্জাতিক স্তরে ফোরাম অন ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসির মতো কিছু উদ্যোগ একটা বৈশ্বিক নীতি তৈরির চেষ্টা করছে, কিন্তু তাদের কোনো কার্যকর প্রয়োগের ক্ষমতা নেই। আর এর পেছনে মূল সমস্যাটা হলো প্রযুক্তি কোম্পানিগুলোর বেনাইন নেগলেক্ট বা এক ধরনের উদাসীনতা। তারা বিপুল মুনাফার জন্য খুব দ্রুত প্রযুক্তি বাজারে ছাড়ছে, কিন্তু এর নিরাপত্তা বা গণতান্ত্রিক প্রভাব নিয়ে যথেষ্ট ভাবছে না। আলোচনার এই পর্যায়ে এসে আমার মনে একটা মৌলিক প্রশ্ন ঘুরছে। আমরা এআই এর প্রভাব নিয়ে কথা বলছি, কিন্তু প্রশ্নটা হলো, এআই কি গণতন্ত্রকে প্রভাবিত করছে, নাকি আসলে মানুষই এআইকে ব্যবহার করে গণতন্ত্রকে প্রভাবিত করছে? আসল সমস্যাটা কোথায়, প্রযুক্তিতে নাকি আমাদের মধ্যে? এটাই হলো এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ডক্টর ফিজিসিস্টের চূড়ান্ত বিশ্লেষণটিও ঠিক এখানেই। প্রযুক্তি নিজে থেকে ভালো বা খারাপ কিছু করে না। এটা একটা অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক। এটি মানুষের মধ্যে আগে থেকেই বিদ্যমান রাজনৈতিক উদ্দেশ্যগুলোকে বহুগুণে বাড়িয়ে তোলে। এআই হলো একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, যা ভালো বা খারাপ উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে।
তাহলে মূল সমস্যাটা প্রযুক্তিতে নয়, বরং সেই রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামোতে যা এই প্রযুক্তিকে ব্যবহার করছে। একদম। মূল সমস্যা হল সেই রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো যা মিথ্যা, বিভেদ এবং সামাজিক মেরুকরণ ছড়িয়ে লাভবান হয়। এআই সেই পুরনো খেলাকেই আরও দক্ষ, আরও দ্রুত এবং আরও শক্তিশালী করে তুলেছে। যে বিদ্বেষ বা অপপ্রচার আগে মানুষের মাধ্যমে ছড়াতে কয়েকদিন বা সপ্তাহ লাগত, এআই এখন তা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দিতে পারে। তাই লড়াইটা শুধু প্রযুক্তির বিরুদ্ধে নয়, বরং সেই সব শক্তির বিরুদ্ধে যারা এই প্রযুক্তিকে গণতন্ত্রের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি, তাহলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো দূরবর্তী বা ভবিষ্যতের হুমকি নয়। এটি ইতিমধ্যে আমাদের তথ্যের পরিবেশকে, আমাদের বাস্তবতার ধারণাকে নতুন করে আকার দিচ্ছে। এর প্রভাব সবসময় হয়তো সরাসরি নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে না, কিন্তু এটি আমাদের বিশ্বাস, আস্থা এবং সত্য মিথ্যা পরোক্ষ করার ক্ষমতাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। গণতন্ত্র হয়তো এখনই ভেঙে পড়ছে না, কিন্তু এটি এমন এক পরীক্ষার সম্মুখীন যা ইতিহাসে আগে কখনো হয়নি। একেবারে টোকোতে টোকোকে। আর আমি শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। ডক্টর ফিজিসিস্টের গবেষণা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন দাঁড় করিয়েছে। যখন চোখে দেখাটাও আর বিশ্বাসযোগ্য নয়, মানে সিইং ইজ নো লঙ্গার বিলিভিং, তখন একটা গণতন্ত্র কিভাবে টিকে থাকতে পারে? যখন কোনো সাধারণ সত্যের ভিত্তিই থাকে না, তখন নাগরিকদের মধ্যে যৌক্তিক বিতর্ক, আলোচনা বা কোনো বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ কি আদৌ সম্ভব? এই প্রশ্নটির উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের গণতন্ত্রের গতিপথ।